প্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি পদার্থবিজ্ঞান ক্লাসে। বইটির উপরে আমরা বল প্রয়োগ করব, অর্থাৎ ধাক্কা দেব। তাহলে আমরা বল প্রয়োগ করি। তাহলে বইটি কিছু দূর যাওয়ার পর থেমে গেল। গতির সূত্র অনুযায়ী বইটি গতিশীল থাকছে না কেন, বলতে পারবে? দেখো, এখানে বইটি যেদিকে যাওয়ার কথা সেদিকে আমরা লাল চিহ্ন দিয়ে দেখাচ্ছি, এবং একটি বাঁধা বা সেটাকে তার বিপরীত দিকে দেখানো হয়েছে। তার মধ্যে বাঁধা পাচ্ছে। বই এবং টেবিল স্পর্শ তলে গতির বিরুদ্ধে এই বাঁধাকে কি বলে? এটাকে বলা হয় ঘর্ষণ। আর বাধা দানকারী বলকে কি বলে? ঘর্ষণ বল। দেখো, এখানে একটি বল ছেড়ে দেওয়া হলো টেবিলের উপর, এরপরে তোয়ালের উপর। দেখো, টেবিল ও তোয়ালে উভয়ের উপর দিয়ে বলটি কি একই দূরত্ব অতিক্রম করেছে? না, যখন টেবিল ছিল তখন বলটি বেশি দূরত্ব অতিক্রম করেছে, যখন তোয়ালে ছিল তখন কিন্তু কম দূরত্ব অতিক্রম করেছে। তাহলে কেন একই অতিক্রম করেনি? কারণ ঘর্ষণ বল। ঘর্ষণ বল যেখানে। এবার দেখো, অণুবীক্ষণ যন্ত্রে তলগুলো কিরূপ হয় ভালো করে দেখ। টেবিলের উপরের তল এবং বইয়ের নিচের তলের এখানে দেখো কি ধরনের ঘর্ষণ বলটা সৃষ্টি হচ্ছে। অর্থাৎ দেখো, এখানে আমরা দেখাচ্ছি ঘর্ষণ বলটা অণুবীক্ষণিক চিত্রের মতো অনেকটা। দেখছো কিভাবে বাধা পাবে? তাহলে ঘর্ষণ হলো একটি বস্তু যখন অন্য একটি বস্তুর সংস্পর্শে থেকে একের উপর দিয়ে অপরটি চলতে চেষ্টা করে বা চলতে থাকে, তখন বস্তুদ্বয়ের স্পর্শতলে গতির বিরুদ্ধে একটি বাধার উৎপত্তি হয়। এই বাধাকে ঘর্ষণ বলে। আর ঘর্ষণ বল কি? একটি বস্তু যখন অন্য একটি বস্তুর উপর দিয়ে চলতে চেষ্টা করে বা চলতে থাকে, তখন বস্তুদ্বয়ের স্পর্শতলে গতির বিরুদ্ধে বাধা দানকারী যে বলের সৃষ্টি হয় তাই ঘর্ষণ বল। বইগুলো টেবিলের উপরে স্থির রাখছে কোন ঘর্ষণ? তা তুমি বলবে স্থিতি ঘর্ষণ। এখানে দেখো, চাকা ঘুরে শেষে থামলো। চলতে চলতে থেমে কেন? এখানে কোন ধরনের ঘর্ষণ উৎপন্ন হয়েছে? এবার দেখো, এখানে প্রবাহী পদার্থ অর্থাৎ পানিতে একটি বস্তু ফেলা হবে। দেখছো, বস্তুটি গ্লাসের পানির মধ্যে ধীরে ধীরে পড়ছে কেন? তাহলে পানির এই বাঁধা কোন ধরনের ঘর্ষণ? প্রবাহী ঘর্ষণ। ঘর্ষণের প্রকারভেদ। দেখো, আমাদের এখানে 4টি ঘর্ষণের কথা আমাদের কাছে উল্লেখ আছে। তাহলে আমরা লিখব, এক নম্বর আছে স্থিতি ঘর্ষণ। তারপরে আছে গতি ঘর্ষণ। তারপরে আবর্ত ঘর্ষণ। তারপর হলো প্রবাহী ঘর্ষণ। ঘর্ষণ সাধারণত 4 প্রকার: স্থিতি ঘর্ষণ, পিছলানো ঘর্ষণ,
আবর্ত ঘর্ষণ, প্রবাহী ঘর্ষণ, স্থিতি ঘর্ষণ। দুটি তলের একটি অপরটির সাপেক্ষে গতিশীল না হলে এদের মধ্যে যে ঘর্ষণ সৃষ্টি হয় তা হলো স্থিতি ঘর্ষণ। অর্থাৎ যখন একটি বস্তুর উপর বল প্রয়োগ করা হয় কিন্তু এ বল বস্তুর গতি সৃষ্টি করতে পারে না, তখন স্থিতি ঘর্ষণ কাজ করে। আবার মেঝের উপর অবস্থিত একটি ভারী বস্তুকে টানার পরও গতিশীল না হলে যে ঘর্ষণ বল উৎপন্ন হয় তা হলো স্থিতি ঘর্ষণ বল। অর্থাৎ প্রযুক্ত বলের বিপরীতে স্থিতি ঘর্ষণ বল উৎপন্ন হয় এবং গতি সৃষ্টি না হওয়া পর্যন্ত এ বল কাজ করে। অর্থাৎ দুটি স্থির বস্তু পরস্পরের সংস্পর্শে থাকা অবস্থায় একটিকে অপরটির উপর দিয়ে গতিশীল করার চেষ্টা করা হলে এদের মধ্যে আপেক্ষিক গতি সৃষ্টি না হওয়া পর্যন্ত যে ঘর্ষণ বল ক্রিয়া করে তাকে স্থিতি ঘর্ষণ বলে। পিছলানো ঘর্ষণ। যখন একটি বস্তু অন্য একটি বস্তু তথা তলের উপর দিয়ে পিছলিয়ে বা ঘষে চলতে চেষ্টা করে বা চলে, তখন যে ঘর্ষণের সৃষ্টি হয় তাকে পিছলানো ঘর্ষণ বলে। পিচ্ছিল রাস্তায় চলার সময় অনেক সময় আমরা পড়ে যাই এবং পিছলিয়ে অনেকটা দ্রুত অতিক্রম করি। দ্রুত বেগে গতিশীল কোনো গাড়িতে হার্ড ব্রেক কষলে গাড়িটি না থেমে পিছলিয়ে খানিকটা দূরত্ব অগ্রসর হয়। আবর্ত ঘর্ষণ। যখন একটি বস্তু অপর একটি তলের উপর দিয়ে গড়িয়ে চলে তখন গতির বিরুদ্ধে যে ঘর্ষণ ক্রিয়া করে তাকে আবর্ত ঘর্ষণ বলে। সাইকেলের চাকার গতি, মার্বেলের গতি ইত্যাদি হলো আবর্ত ঘর্ষণের উদাহরণ। ভ্রমণের সময় মালামাল পরিবহনের জন্য আমরা চাকা লাগানোর লাগেজ ব্যবহার করি। যদি লাগেজের চাকা লাগানো না থাকতো তখন এটিকে এক স্থান থেকে অন্য স্থানে পিছলিয়ে টেনে নিতে বেশ কষ্ট হতো, কিন্তু চাকা লাগানোর ফলে লাগেজে টেনে নেওয়া বেশ সহজতর হয়। অর্থাৎ আবর্ত ঘর্ষণ বল পিছলানো ঘর্ষণ বলের তুলনায় কম। প্রবাহী ঘর্ষণ। যখন কোনো বস্তু যে কোনো প্রবাহী পদার্থ যেমন তরল বা বায়বীয় পদার্থের মধ্যে গতিশীল থাকে তখন যে ঘর্ষণ ক্রিয়া করে তাকে প্রবাহী ঘর্ষণ বলে। যখন পুকুরে সাঁতার কাটা হয় তখন পুকুরের পানির মধ্যে দিয়ে একটি বাঁধাকে অতিক্রম করতে হয়, আর এই বাঁধাই হলো প্রবাহী ঘর্ষণ। প্যারাশুট বায়ুর বাঁধাকে কাজে লাগিয়ে কাজ করে। এখানে বায়ুর বাঁধা হলো এক ধরনের ঘর্ষণ বল যা পৃথিবীর অভিকর্ষ বলের বিপরীতে ক্রিয়া করে। খোলা অবস্থায় প্যারাশুটের বাইরের তলের ক্ষেত্রফল অনেক বেশি হওয়ায় বায়ুর বাঁধার পরিমাণও বেশি হয়, যার ফলে আরোহীর পতনের গতি অনেক হ্রাস পায়। ফলে আরোহী ধীরে ধীরে মাটিতে নিরাপদে নেমে আসতে পারে। এবার আমরা জানব ঘর্ষণ ও ঘর্ষণ বল সম্পর্কে। একটি বস্তু যখন অন্য একটি বস্তুর সংস্পর্শে থেকে একের উপর দিয়ে অপরটি চলতে চেষ্টা করে বা চলতে থাকে তখন বস্তু দুটির স্পর্শ তলে গতির বিরুদ্ধে একটি বাঁধার উৎপত্তি হয়। এই বাঁধাকে ঘর্ষণ বলে, আর এই বাধা দানকারী বলকে ঘর্ষণ বল বলা হয়। ঘর্ষণ বল সবসময় গতির বিপরীতে ক্রিয়া করে। ঘর্ষণ সবসময় গতিকে বাধা দেয়। ঘর্ষণের উৎপত্তি। ঘর্ষণ হলো যে কোনো দুটি তলের অনিয়মিত প্রকৃতির ফল। যখন একটি বস্তুর তল অপর বস্তুর তলের উপর দিয়ে গতিশীল হয় তখন প্রত্যেক বস্তু অপর বস্তুর উপর ঘর্ষণ বল প্রয়োগ করে। প্রত্যেক বস্তুরই তল আছে, আবার তল মসৃণ অথবা অমসৃণ দুইই হতে পারে। আপাতদৃষ্টিতে কোনো বস্তুর তলকে মসৃণ বলে মনে হলেও অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখলে এর উপর অনেক উঁচু নিচু ভাঁজ লক্ষ্য করা যায়। যখন একটি বস্তু অন্য একটি বস্তুর উপর দিয়ে গতিশীল হয় তখন উভয় বস্তুর স্পর্শতলের এই খাঁজগুলো একটির ভেতর আরেকটি ঢুকে যায়, অর্থাৎ খাঁজগুলো পরস্পর আটকে যায়, যার ফলে একটি তলের উপর দিয়ে অপর তলের গতি বাধাপ্রাপ্ত হয়। কোনো তলের উঁচু নিচু খাঁজ যত বেশি এবং গভীর হবে, অর্থাৎ তল যত বেশি অমসৃণ হবে, এক তলের উপর দিয়ে অন্য তলের গতি তত বেশি বাধাগ্রস্ত হবে। ফলে ঘর্ষণ বলের মানও বেড়ে যাবে। স্পর্শতলের এই বাধাকে অতিক্রম করতে পারলে তবে বস্তুটি গতিশীল থাকে। ঘর্ষণের ফলে বস্তুর গতি হ্রাস পায় এবং অবশেষে থেমে যায়। ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব।
ঘর্ষণের অনেক অসুবিধা থাকা সত্ত্বেও ঘর্ষণকে একটি প্রয়োজনীয় উপদ্রব হিসাবে গণ্য করা হয়, কেননা ঘর্ষণ ছাড়া আমরা কোনো কিছুই করতে পারি না। যদি ঘর্ষণ না থাকতো তাহলে বস্তুর কোনো গতি আর শেষ হতো না, বিরামহীনভাবে চলতে থাকতো। ঘর্ষণ আছে বলেই দেয়ালে একটি পেরেক স্থিরভাবে আটকে থাকে। ঘর্ষণের কারণে পাকা দালান ও বাড়িঘর নির্মাণ করা সম্ভব হয়েছে। ঘর্ষণের ফলে কাগজের পেন্সিল বা কলম দিয়ে লিখতে পারি। আমাদের জুতা এবং মাটির মধ্যে সৃষ্ট ঘর্ষণের কারণে আমরা হাঁটাচলা করতে পারি। ঘর্ষণের জন্য আমরা প্রয়োজন অনুযায়ী গাড়ির গতির দিক পরিবর্তন করতে পারি। বাতাসের ঘর্ষণ আছে বলেই প্যারাশুট ব্যবহার করে বিমান থেকে নিরাপদে মাটিতে নামা সম্ভব হয়েছে। এসব উপকারী দিক থাকা সত্ত্বেও ঘর্ষণের জন্য আমাদের কম ঝামেলা পোহাতে হয় না। অতিরিক্ত ঘর্ষণের কারণে যানবাহন সহজে চলতে পারে না। যন্ত্রপাতির গতিশীল অংশগুলোর মধ্যে ঘর্ষণের ফলে এরা ক্ষয়প্রাপ্ত হয় এবং ছিঁড়ে যায়। যে কোনো ধরনের যানবাহন, তা গাড়ি, নৌকা বা উড়োজাহাজ হোক না কেন, অতিরিক্ত ঘর্ষণকে অতিক্রম করতে অতিরিক্ত জ্বালানি খরচ করতে হয়। এ কারণে ঘর্ষণের ফলে জ্বালানি শক্তির অপচয় হয়। ঘর্ষণের ফলে শক্তির যে অপচয় হয় তা প্রধানত তাপ শক্তির আবির্ভূত হয়। ঘর্ষণের ফলে শুধু যে শক্তি তাপে পরিণত হয় তা নয়, এর ফলে ইঞ্জিনের যন্ত্রাংশ অত্যধিক উত্তপ্ত হয়ে পড়ে, যার দরুন ইঞ্জিন নষ্ট হয়ে যেতে পারে। ঘর্ষণের ফলে জুতার সোল ক্ষয়প্রাপ্ত হয় এবং ছিঁড়ে যায়। আমাদের কাজকর্ম ও জীবনযাপন সহজ করার জন্য ঘর্ষণ যেমন প্রয়োজন, তেমনি অতিরিক্ত ঘর্ষণ অনেক ক্ষতিকর কারণ। তাই প্রয়োজনীয় ঘর্ষণ সৃষ্টির জন্য ঘর্ষণকে নিয়ন্ত্রণ করতে হবে। কখনো আমরা ঘর্ষণকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কমাতে চাই, আবার কখনো একে বাড়াতে চাই। অর্থাৎ ঘর্ষণকে যেমন পুরোপুরি বাদ দেওয়া যায় না, তেমনি অনেক ক্ষেত্রে ঘর্ষণ আমাদের উপকার আসে। এই জন্য ঘর্ষণকে বলা হয় একটি প্রয়োজনীয় উপদ্রব। এখন আমি তোমাদেরকে পদার্থবিজ্ঞান বইয়ের 3য় অধ্যায় বল, এই বল অধ্যায় থেকে একটি সৃজনশীল এখানে লিখেছি। এখন সেটা নিয়ে আমরা আলোচনা করব। 3.92 ওজনের, তাহলে ওজন W সমান কি mg। W সমান কি লিখবো স্যার? mg। কেমন? তাহলে 3.92 ওজনের একটি খেলনা গাড়ির উপর বল প্রয়োগ করায় এটি ঘর্ষণ যুক্ত, যেখানে ঘর্ষণ আছে, ঘর্ষণযুক্ত মেঝেতে 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলতে শুরু করে। আর ঘর্ষণ বল 0.5 নিউটন। তা আমি তোমাকে যদি দেখাই, আমি ধরো এই গাড়িটা এরকম একটা মেঝেতে চালালাম, দেখো এখানে কিন্তু ঘর্ষণ খুব কম, এটাতে ঘর্ষণ খুব কম। আর ঘর্ষণযুক্ত মেঝেতে যখন চালাবো তখন কি হবে? বাধা পাবে। ঘর্ষণ যত বেশি হবে বাধার পরিমাণ তত বেশি হবে। দেখো এখানে লিখেছে একটি খেলনা গাড়ির উপর বল প্রয়োগ করায় এটি ঘর্ষণযুক্ত মেঝেতে 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলতে শুরু করে। এখানে কিন্তু ঘর্ষণ বল আছে। তাহলে তুমি যে বল প্রযুক্ত করেছো সেখান থেকে ঘর্ষণ বলটা চলে যাবে, তখন কার্যকরী বল দ্বারা এই ত্বরণটা সৃষ্টি হয়েছে। বুঝতে পারছো? এখন আমরা ক নাম্বার প্রশ্নের উত্তর লিখব। ঘর্ষণ বল কি? তাহলে ঘর্ষণ বলটা কি? একটি বস্তু যখন আরেকটি বস্তুর উপর দিয়ে চলে বা চলতে চেষ্টা করে, তখন বস্তু দুটোর সংযোগের স্থলে এক ধরনের বাধার সৃষ্টি হয়, এটাকে বলা হয় কি? ঘর্ষণ বল। দেখো আমাদের ক নাম্বারে ছিল কি? ঘর্ষণ বল কি? আমরা উত্তর লিখেছি, দেখো একটি বস্তু যখন অন্য একটি বস্তুর উপর দিয়ে চলার চেষ্টা করে বা চলতে থাকে, তখন বস্তুদ্বয়ের স্পর্শতলে গতির বিরুদ্ধে বাধা দানকারী যে বলের সৃষ্টি হয় তাই ঘর্ষণ বল। তো একটু খেয়াল করো, আমি তোমাদেরকে দেখানোর জন্য, দেখো আমি এখানে একটা তল নিলাম, দেখছো? এখানে যদি গাড়িটা চালাই তাহলে দেখো বাধার পরিমাণ বেশি। এই যে তল দুইটার সংযোগের স্থলে যে বাধা পাচ্ছে সেটাকে বলা হয় ঘর্ষণ বা ঘর্ষণ বল। বুঝতে পারছো?
একটি বস্তু যখন অন্য একটি বস্তুর উপর দিয়ে চলার চেষ্টা করে বা চলতে থাকে, তখন বস্তু দুইটার স্পর্শ তলে গতির বিরুদ্ধে বাধাদানকারী যে বলের সৃষ্টি হয় তাই হলো কি বল? ঘর্ষণ বল। নাম্বার প্রশ্নে সাম্য ও অসাম্য বলের মধ্যে দুটি পার্থক্য লিখো। দেখো আমি এখানে ছক আকারে পার্থক্যটা লিখেছি, সাম্য বল, অসাম্য বল। দেখো সাম্য বলের ক্ষেত্রে একাধিক বলের লব্ধি শূন্য হয়, অর্থাৎ একাধিক বল ক্রিয়া করবে কিন্তু বস্তুটা কিন্তু কি হবে না? সরণ হবে না, অর্থাৎ ত্বরণ থাকবে না। সাম্য বলের ক্ষেত্রে একাধিক বলের লব্ধি কি হয়? শূন্য হয়, অর্থাৎ যোগফলটা শূন্য হয়। আর অসাম্য বলের ক্ষেত্রে একাধিক বলের লব্ধি কি হয় না? শূন্য হয় না। 2 নম্বরে লিখছি সাম্য বলের ক্ষেত্রে বস্তুর কোনো কি থাকে না? ত্বরণ থাকে না, যেহেতু বলের লব্ধি নেই তাহলে ত্বরণ নাই। আর অসাম্য বলের ক্ষেত্রে বস্তুর ত্বরণ থাকে। বুঝতে পারছো? এখন গ নাম্বার প্রশ্ন, একটু খেয়াল করতে হবে গ নাম্বার প্রশ্নটা। দেখো গ নাম্বারে একটু খেয়াল করবে ভালোভাবে, গাড়ির উপর প্রযুক্ত বলের মান কত? দেখো বল কিন্তু প্রয়োগ করা হয়েছিল, কিন্তু ঘর্ষণ বল আছে, তাহলে আমরা কি লিখবো স্যার? প্রযুক্ত বলকে দুই ভাগে ভাগ হয়ে যাবে, একটা হলো ঘর্ষণ বল যেটা বাধা দিবে, এরপরে বস্তু কার্যকরী বল থাকবে, তাহলে তখন ত্বরণ হয়েছে এটা, অর্থাৎ ঘর্ষণযুক্ত মেঝেতে এই ত্বরণটা আছে, তার মানে এটা হচ্ছে কার্যকরী বল যখন হয়েছে এটার জন্য ত্বরণ, আর ঘর্ষণ বল হচ্ছে এটা। তাহলে আমাদের প্রযুক্ত বলটা দুইটা বলের যোগফল হয়ে গেল, একটা হলো ঘর্ষণ বল আর একটা হলো কার্যকরী বল। তাহলে আমি যদি এখানে লিখি, তুমি একটু খেয়াল করবে, তাহলে আমাদের যে প্রযুক্ত বলটা, প্রযুক্ত বল এটাকে আমি যদি দুই ভাগে ভাগ করে ফেলি, অর্থাৎ একটা হলো ঘর্ষণ বল যেটা আমার যেদিকে আমি বল প্রয়োগ করছি সেদিকে যেতে বাধা দিবে, সেটা হলো কি বল? ঘর্ষণ বল। আর এটার সাথে যোগ আকারে থাকবে কি? কার্যকরী বল। কি বল স্যার? কার্যকরী বল। তাহলে আমাকে প্রশ্ন করা হলো প্রযুক্ত বলের মান বের করতে, তাহলে প্রযুক্ত বলের মান কি হবে? ঘর্ষণ বল যোগ কি বল? কার্যকরী বল। তাহলে আমি যদি লিখি, আমি যদি ঘর্ষণ বলকে এই এফ কে লিখি, মানে তুমি চাইলে এফ দিতে পারো, আর প্রযুক্ত বলকে যদি এফ দিই, কার্যকরী বলকে দিলাম এফ প্রাইম, কার্যকরী বলকে কি দিলাম? এফ প্রাইম। কেমন? আমাকে বের করতে হবে প্রযুক্ত বল। তাহলে আমরা যদি বের করি, এখানে একটু করে খেয়াল করবে, বস্তুর ওজন দেওয়া আছে, ওজন যদি দেওয়া থাকে সেখান থেকে বস্তুর ভর বের করা যায়। তাহলে আমরা বের করব, দেখো এটা গ নাম্বার, বস্তুর ওজন। আমরা কি লিখবো স্যার? বস্তুর ওজন। ওজন W সমান কি? mg। W সমান mg। কেমন? এখন তোমার কাছে W আছে, W কত আছে? তাহলে আমরা এখানে লিখি, এখানে ওজন W সমান কত আছে স্যার? ওজন W সমান আছে 3.92 নিউটন। আর জি এর মান তো জানো, জি সমান কত হবে? জি সমান হবে 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমাদের এখন এই মানগুলো যদি আমি এখানে বসাই, তাহলে আমাদের ফলাফল কি আসে? m সমান আসে w বাই g। তাহলে তুমি মান বসাও, মান বসালে m সমান কত আসে স্যার? w মান কত? 3.92 বাই কত? 9.81, ভর হবে কেজি। তাহলে আমরা যদি ক্যালকুলেটরের সাহায্য নিই, তাহলে আমাদের কি আসে স্যার? ক্যালকুলেটরের সাহায্য নিলে আমাদের আসে 3.92 ডিভাইডেড বাই 9.81, তাহলে আমাদের আসে 0.4 কেজি। বুঝতে পারছো? 0. কত আসলো? 4 কেজি। এখন
তাহলে আমি কি পেয়ে গেলাম স্যার? বস্তুটার ভর পেয়ে গেলাম। বস্তুর কি পেয়ে গেলাম? ভর পেয়ে গেলাম। তাহলে বস্তুর ভর যদি পেয়ে যাই, তাহলে আমাকে বের করতে হবে প্রযুক্ত বল। তাহলে বস্তুর ভর এখানে হবে ma, এটা ত্বরণটা কিন্তু দেওয়া আছে। দেখো এখানে ঘর্ষণযুক্ত মেঝেতে 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলতে শুরু করে। ঘর্ষণযুক্ত অর্থাৎ ঘর্ষণ বল বাদ যাওয়ার পরে ত্বরণ পেলে কত? 0.5, যেটা কার্যকরী বলের জন্য হবে। তাহলে আমরা এখানে কি লিখব? আমাদের এখানে ঘর্ষণ বল কত আছে স্যার? ঘর্ষণ বলটা আমরা এখান থেকে লিখে ফেলি। ঘর্ষণ বল Fk এর মান কত? 0.5। 0.5 কেমন? এটা তারপরে আমরা এটা নিউটন প্লাস এটার জায়গায় আমরা লিখি ma, অর্থাৎ ভর গুণ ত্বরণ। বল F সমান কি? ma। এবার আমরা মান বসাবো। তাহলে আমরা যদি মান বসাই 0.5 নিউটন প্লাস ভরের মান হলো 0.4, 0.4 ইনটু ত্বরণ কত? 0.5 ইনটু 0.5 নিউটন, কারণ এটাও বল, বলের একক কি হবে? নিউটন। এখন আমরা ক্যালকুলেটরের সাহায্য নেব। তাহলে আমাদের কি আসছে স্যার? 0.5, এটা তো ঠিক থাকবে, প্লাস এখানে গুণ করলে কত হয়? 0.4 ইনটু 0.5, তাহলে আসে 0.2 নিউটন। তাহলে আমাদের ফলাফল কত আসে? 0.7 নিউটন। বুঝতে পারছো? আমি আরেকবার তোমাদের বিষয়টা বলবো, ভালো করে একটু খেয়াল করবে। আমরা প্রযুক্ত বল বের করব। আমাদেরকে বলেছে যে গাড়ির উপর প্রযুক্ত বলের মান কত। দেখো আমি বের করতেছি যে প্রযুক্ত বল ঘর্ষণ যুক্ত মেঝেতে। তাহলে যেদিকে বল প্রয়োগ করব ঘর্ষণ তাকে কি দিবে? বাধা দিবে। তাহলে প্রযুক্ত বলটাতে কি কি থাকলো? ঘর্ষণ বল, এটাকে ওভারকাম করতে হবে, অর্থাৎ এটাকে অতিক্রম করে তারপর থাকবে কার্যকরী বল। তাহলে প্রযুক্ত বল আমরা কয় ভাগে ভাগ করে ফেলবো? ঘর্ষণ বল আর কার্যকরী বল। তাহলে ঘর্ষণ বলকে আমি F কে ধরলাম, তুমি চাইলে F ও ধরতে পারো, আর কার্যকরী বলকে কি ধরলাম? F প্রাইম। তাহলে আমাদের ঘর্ষণ বল দেওয়া আছে স্যার, কার্যকরী বলটা দেওয়া নেই। তাহলে বল F সমান কি জানি? ma। তাহলে ma, m আমাদের নাই, কিন্তু আমাদের ওজন আছে। ত্বরণে আছে কিন্তু, দেখো ত্বরণ 0.5 মিটার পার সেকেন্ড, ত্বরণটা কিন্তু আমাদের কাছে আছে, কিন্তু আমাদের কাছে কি নেই? ভর নেই। তাই আমি কি করেছি, ওজন যেটা আছে w, ওজন w সমান কি? mg, বা m সমান w/g। তাহলে আমরা এখানে লিখলাম ওজন 3.92 নিউটন আর অভিকর্ষজ ত্বরণ তো লিখলাম 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার এখান থেকে m এর মান কত পেলাম স্যার? 0.4 কেজি। এখন আমরা এখানে এটা তো ঘর্ষণ বল বসালাম, এখানে m এর মান 0.4 ইনটু এই যে ত্বরণ যেটা আছে ঘর্ষণযুক্ত মেঝেতে, তো ত্বরণ এটা কার্যকর আছে কিন্তু, তাই ওখানে বসালাম 0.5। এবার আমরা এখানে যখন গুণ করলাম কত আসলো? 0.2 নিউটন। কেমন? তখন ফলাফল কত আসলো? যোগ করলে 0.7 নিউটন। তাহলে আমাদের প্রযুক্ত বলটা কত? 0.7 নিউটন, কিন্তু কার্যকরী বল হয়েছিল কত? 0.2 নিউটন, ঘর্ষণ থাকার কারণে। বুঝতে পারছো এখন বিষয়টা? দেখো ঘ নাম্বারে আমাদেরকে বলেছে ঘর্ষণ যুক্ত ও ঘর্ষণ বিহীন অবস্থায় মেঝেতে ত্বরণের কি পরিবর্তন হবে? ত্বরণের কি পরিবর্তন হবে? তো ঘর্ষণ যুক্ত অবস্থায় ত্বরণ তো আমরা পেয়েছি, ঘর্ষণ যুক্ত মেঝেতে ত্বরণ কত সেটা আমরা তো জেনে গেছি, তো আমরা সেটা লিখে ফেলি। ঘর্ষণ যুক্তটা আমাদের কাছে আছে, আমাদের কাছে বের করতে হবে কি? ঘর্ষণ মুক্ত। তাহলে আমরা এখানে ঘ নাম্বারে কি লিখবো স্যার? ঘর্ষণ যুক্ত মেঝেতে ত্বরণ, ঘর্ষণ যুক্ত মেঝেতে ত্বরণ
ত্বরণ আমাদের বইতে দেওয়া আছে কত 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই কাজটা তো আমাদের আর করতে হলো না, ঘর্ষণযুক্ত মেজের কাজটা আমাদের করতে হলো না। এখন আমাদের করতে হবে কি, ঘর্ষণবিহীন অবস্থায় মেঝেতে ত্বরণ কত থাকবে, অর্থাৎ যদি এই ঘর্ষণ বলটা না থাকে, তার মানে ঘর্ষণ বল কত ধরবে, জিরো ধরবে। ঘর্ষণ বল কত ধরবে, জিরো, কারণ ওরা ঘর্ষণবিহীন, কোনো ঘর্ষণ থাকবে না। তাহলে আমাদের যে আমরা একটু আগে যেটা শিখলাম, প্রযুক্ত বল সমান কি স্যার, প্রযুক্ত বল সমান কি ঘর্ষণ বল, ঘর্ষণ বল যোগ কি বল স্যার, কার্যকরী বল, কার্যকরী বল। এখন আমাদের যে মানটা আমরা যদি এখানে সূত্র আকারে লিখি, এটাকে আমরা লিখছিলাম এফ, এটাকে লিখছিলাম এফ কে প্লাস এটাকে লিখছিলাম এফ প্রাইম। তাহলে আমাদের যদি ঘর্ষণ বল নাই বা থাকে, ঘর্ষণবিহীন, তার মানে ঘর্ষণ বল থাকবে না, তার মানে এফ কে এর মান কত লিখবো, জিরো লিখবো। কত লিখবো স্যার, জিরো। তাহলে আমি এখানে এফ কে এর মান কত পেলাম, জিরো। বুঝতে পারছো? এরপরে আসি প্রযুক্ত বল, যেটা গ নাম্বার থেকে পেয়েছিলাম, গ নাম্বার থেকে প্রযুক্ত বল এফ এর মান পেয়েছিলাম, বলতো কত সেটা, প্রযুক্ত বল, প্রযুক্ত বল এফ সমান পেয়েছিলাম 0.7 নিউটন। তাহলে আমরা এখানে বসাবো কত, 0.7 নিউটন। কেমন? এখন আসি কার্যকরী বল, আমাদেরকে বের করতে হবে ত্বরণ। তাহলে কার্যকরী বল, যেহেতু এটা বল, তাহলে এফ সমান কি লিখবো, এ এটা প্রাইম দি, এটা কি কার্যকরী ত্বরণ। তাহলে আমরা এখানে লিখতে পারি ঘর্ষণবিহীন মেঝেতে ত্বরণ, ঘর্ষণবিহীন মেঝেতে, মেঝেতে ত্বরণ এ প্রাইমের মান আমরা বের করব। এই ত্বরণটা আমরা কি করব, বের করব। এটাকে যদি আমি লিখি এ প্রাইম, তাহলে আমরা কি লিখবো, এ প্রাইম সমান হোয়াট, এই মানটা আমাদের বের করতে হবে, যেটা কি ঘর্ষণ যখন থাকবে না তখন আসলে ত্বরণ কত হবে সেটা আগে বের করব। এরপরে তুমি ভর এম সমান তো জানো, ভর এম সমান কত, ভর এম সমান কত পেয়েছিলে, 0.4 কেজি। এবার আমরা মানগুলো বসাই, বা 0.7 নিউটন ইকুয়াল টু, এখানে বসাবো কত, ভর 0.4 কেজি ইনটু ত্বরণ এ প্রাইম। তাহলে আমাদের যদি এ প্রাইম সমান আমরা কি পাই, 0.7 নিউটন বাই 0.4 কেজি। সুতরাং এ প্রাইম সমান আমরা কি পেলাম স্যার, তাহলে আমরা কি পাই, 0.7 ডিভাইডেড বাই 0.4, 1.75 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে দেখো আমাদের হাতে দুইটা ত্বরণ আছে, খেয়াল করবে দুইটা ত্বরণ। এটা হলো ঘর্ষণবিহীন, এটা কোনটা, ঘর্ষণবিহীন মেঝেতে ত্বরণ, এটা হচ্ছে যে ঘর্ষণবিহীন মেঝেতে ত্বরণ। আর এটা হলো ঘর্ষণযুক্ত, ঘর্ষণযুক্ত মেঝেতে ত্বরণ কত, 0.5, আর ঘর্ষণ না থাকলে ত্বরণ কত, 1.75 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমাদের কি হলো, যদি ঘর্ষণ না থাকে ত্বরণের মান কি পাই, বৃদ্ধি পায়, অর্থাৎ ত্বরণটা কি হয়, বেশি হয়, ত্বরণটা কি হয়, বেশি হয়। তাই আমরা কি লিখব, তাহলে আমরা কি লিখতে পারি স্যার, ঘর্ষণযুক্ত ও ঘর্ষণবিহীন অবস্থায় মেঝেতে ত্বরণের পরিবর্তন হয় কত, 1.75 মিটার পার সেকেন্ড স্কয়ার মাইনাস ঘর্ষণযুক্ততে কত, 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমাদের ফলাফল আসছে 1.25 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে অতএব ঘর্ষণবিহীন অবস্থায় মেঝেতে গাড়ির ত্বরণ
1.25 মিটার পার সেকেন্ড স্কয়ার কি পাবে, বৃদ্ধি পাবে। বুঝতে পারছো? এই ধরনের আরো বিভিন্ন সমস্যাগুলো তোমরা সমাধান করবে। ঠিক আছে, এই অধ্যায়টা ভালোভাবে তোমরা প্রস্তুতি নিবে এই অধ্যায়ের উপরে। এখান থেকে বহু নির্বাচনীগুলো পড়বে, তারপরে সৃজনশীল প্রশ্নগুলো পড়বে। আর যদি কোনো জায়গায় সমস্যা হয় তাহলে অবশ্যই যোগাযোগ করে এটা সমাধান করে নেবে। সর্বোপরি তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের পাঠ এখানেই শেষ করছি। ধন্যবাদ।